অদ্ভুতভাবে আপনার অনেকটা ইচ্ছা পূরণ হয়ে গেছে। আজকে পূর্ণিমার চাঁদ। এখন আংশিক পূরণ হয়েছে। আরাম ওর পাশে গিয়ে বসলেন। দোলনা দুলে উঠল। জিজ্ঞেস করলেন, এখন পুরোপুরি। আতশবাজি ফোটানো যাবে না। আশেপাশে ফ্ল্যাটে বাচ্চা আছে, শব্দতে ভয় পাবে, আর পরিবেশের জন্যও ক্ষতিকর। হাদুয়া মুচকি এসে বলল, যতটুকু হয়েছে ততটুকুই যথেষ্ট। আমি ভাবিনি আপনি গুনে গুনে আমার প্রতিটা ইচ্ছে পূরণ করার চেষ্টা করবেন। খুশি? খুব। এখন চলুন নিচে যাই। রুমে এসে পাশাপাশি শুয়ে পড়লেন দুজনে। আদোয়ার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। কখনো কি ভেবেছিল কল্পনাগুলো সত্যি হবে? সত্যি এই মানুষের অর্ধাঙ্গিনী হওয়ার সৌভাগ্য হবে? শেষ রাতে আরহামের লাগাতার ডাকে চোখ খিচে তাকালো আদোয়া। আরহাম বললেন, উঠুন, নামাজ পড়ব। আদোয়া ঘুমো ঘুমো কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি আজান দিয়ে দিল? একটু আগেই না ঘুমালাম। আজান হয়নি, তাহাজ্জুদ পড়ব। দেরি হয়ে যাচ্ছে, উঠুন। আমার মাথাটা ভার লাগছে। আপনি পড়ে নিন, আজানের কিছু সময় পর ডেকে দিয়েন, উঠে নামাজ পড়বনি। বলে আবার ঘুমাতে চাইলে তিনি বললেন, না, আপনাকে নিয়েই নামাজ পড়ব। উঠুন, সময় চলে যাচ্ছে। আরামের এখন একরোখা জোড়াজুড়িতে উঠতে বাধ্য হলো আদোয়া। ঘুমে ঢুলতে ঢুলতে ওয়াশরুমে যেতে যেতে আচানক দরজার সাথে বাড়ি খেতে নিলে আরামের হাত লাগে কপালে। সরি বলে ওয়াশরুমে ঢুকলে আরাম ব্যালকনিতে এসে অপেক্ষা করতে লাগলেন। মিনিট 10 পেরোলো। আদোয়া বের হওয়ার নাম নেই। ওয়াশরুমে পানির শব্দও নেই। আরাম ডাকতে গিয়েও ফিরে এলেন। আরও মিনিট 5 অপেক্ষা করে দরজায় টোকা দিয়ে বললেন, এতক্ষণ লাগে? তাড়াতাড়ি আসুন। ওপাশ থেকে তাও আওয়াজ নেই। আবারও কয়েকবার ডেকে কোনো রেসপন্স না পেয়ে দরজায় বাড়ি দিয়ে বললেন, ওয়াশরুমে ঘুমিয়ে গিয়েছেন নাকি আপনি? এবারও কোনো উত্তর না পেয়ে নিজের প্রতি নিজের রাগ উঠল আরহামের। ডাকা বন্ধ করে বসে রইলেন চুপচাপ। মিনিট 5 পর আচানক দরজা খুলল আদোয়া। ব্রাশ মুখে অস্পষ্ট সুরে বলল, ডেকেছিলেন? ফ্রেশ হয়ে আসুন। একটু পর অজু পরে বের হলো আদোয়া। দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। চেতন ফিরল আরহামের ডাকে। আরহামকে বসে থাকতে দেখে বলল, আসুন, নামাজ পড়ে নি, সময় চলে যাচ্ছে তো। চলে গিয়েছে, ফজরের ওয়াক্ত ঢুকে গেছে, আজান পড়ে যাবে। আদোয়া লজ্জিত হলো নিজের অপকর্মে। তিনি দরজা খুলতে খুলতে বললেন, আপনি এখন নামাজ পড়ে ঘুমিয়ে যান। আপনি কোথায়? মসজিদে। পরের দিন সকালবেলা ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। মাইমুনার আম্মু এসে অভিযোগ করে বসলেন আরহামের ওপর। সোফায় বসা আব্বুকে চেঁচিয়ে বলতে লাগলেন, আমার মেয়ে কি জলে ভেসে এসেছে? ও না হয় অসুস্থ বলে জামাই দ্বিতীয় বিয়ে করেছে, এখন আবার বিয়ে কেন করলো? কয়টা বউ লাগবে? দুটা দিয়ে হচ্ছে না? চেঁচামেচি শুনে ততক্ষণে সবাই বেরিয়ে পড়েছে। আরহামও। মাইমুনা ওনাকে আটকানোর চেষ্টা করছেই, কিন্তু ও মায়ের শেষ বাক্য শুনে নির্বাক হয়ে পড়ল সে। ঠিক এই কথাটা যে আরহামকে অসহ্য রকমের কষ্ট দিতে পারে সেটা মায়ের চিন্তাধারার ছিটে ফোটায়ও নেই। বাধ্য হয়ে মাকেই ধমকে উঠে বলল, কোন মুখেই কথাগুলো বললে? আরহাম আমার পারমিশন নিয়েই বিয়ে করেছেন। আমার তো কোনো আপত্তি নেই, আমি তো সুখী আছি। তুমি কেন আমাদের পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করছো? মেয়ের দিকে চোখ বড় বড় করে তাকালেন উনি। বললেন, এক্সচেঞ্জ মাইমুনা, তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো? এখানে এসব শিখেছো তুমি? মাইমুনা আরও রেগে গেলেন। কণ্ঠস্বর কঠিন করে বলল, আমাকে বাধ্য করছো তুমি এভাবে কথা বলতে। তুমি কেন ওনাকে এসব বলেছো? মাইমুনার মা বিদ্রুপ সুরে বললেন, এত আল্লাহ তার জন্য, এতই যখন ভালোবাসা তখন পারমিশন দেওয়া উচিত ছিল না? মাইমুনার রাগ কন্ট্রোলহীন হয়ে পড়ল। উঁচু স্বরে বলল, এনাফ বলেছো আম্মু। আর আর কিছু বলার আগে আরাম এসে সামনে দাঁড়ালেন। চোখের ইশারায় বোঝালেন চুপ থাকতে, আর একটা কথাও তর্কে না যেতে। আরহামকে সামনে দেখে যেন আরও চটে গেলেন মাইমুনার মা। কিছুটা ঘৃণা নিয়ে বললেন, আমি যদি কোনোদিন জানতাম তুমি এমন কাহিনী করবে, তাহলে কোনোদিন আমার মেয়ে তোমার হাতে তুলে দিতাম না।
অথচ মাইমুনাকে নিয়ে তারা যেন সমুদ্রে পড়েছিল অ্যাক্সিডেন্টের পর। হাত জোর করে অনুরোধ করেছিলেন মাইমুনাকে বিয়ে করে নিতে, সে সুস্থ হয়ে যাবে। হৃদয়ে আঘাত লাগা অপ্রতিরোধ্য প্রতিটা কথা আরাম নীরবে মাথা নিচু করে হজম করলেন। কিন্তু এই পর্যায়ে আব্বু বসে থাকলেন না। এতক্ষণ ধরে অনেক সহ্য করেছেন, এবার বলে উঠলেন, আপনি আমার ছেলের চরিত্রে আঙ্গুল তুলে কথা বলেছেন, যথেষ্ট বলেছেন। আর একটা কথাও যেন মুখ থেকে বের না হয়। ভদ্রমহিলা রাগে ফুঁসতে ফুঁসতে বসা থেকে বের হয়ে গেলেন। বাবাকে থামাতে চেয়েছিলেন আরহাম। বাবা আরহামের অনুরোধ না শুনেই কথাগুলো বলেছেন। পরিবেশ থমথমে হয়ে গেল। আব্বু মাইমুনার কাছে এগিয়ে এসে বললেন, ক্ষমা করে দিও তোমার মায়ের সাথে এভাবে কথা বলাই। এগুলো হজম করার মতো কথা না মাইমুনা। তুমি তো বুঝবে আরহামের স্ত্রী হিসেবে। বলেই আব্বু নিজের রুমে চলে গেলেন। ড্রয়িং রুমের পরিবেশ আরও নীরব হয়ে গেল। হাফসা দেখছে আরহামের মুখাবয়ব একেবারেই চুপচাপ, কিন্তু ভেতরে যে তোলপাড় হয়ে কষ্টের বাঁধ ভেঙে যাচ্ছে সেটাকে বুঝবে। হাফসার মন চাইল ওর যদি কোনো অলৌকিক ক্ষমতা থাকতো, তবে জাদু বলে আরহামের সব যন্ত্রণা কষ্টগুলো নিজের করে নিত। সবাইকে রুমে যাওয়ার কথা বললেন আরহাম। হাফসা কাছ থেকে দেখলো ওনার চোখজোড়া ছলছল। ঘন ঘন পলক ফেলে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেলেন তিনি। আদর ভীষণ অপরাধ বোধে ভুগল। আজকের এই পরিবেশ, এরকম কটূক্তি আর অপমানের জন্য সে নিজেই দায়ী। রুমে গিয়ে জড়সড় হয়ে বসে রইল চুপচাপ। মন চাইল পাশে রাখা গ্লাসটি ফাটিয়ে শিরা কেটে মরে যেতে। আরহামকে বলা কথাগুলোর প্রত্যক্ষ দর্শক হয়েও কষ্টে ভেতরটা ফেটে যাচ্ছে ওর। রাগে দুঃখে নিজের চুলগুলো অস্বাভাবিকের মতন চেপে ধরল সে। মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। তখনই দরজার কটকট আওয়াজ শুনল। হাফসা এসে পাশে বসতেই আদোয়া কেঁদে ফেলল। বলল, আজকের এসব আমার জন্য হয়েছে তাই না আপু? হাফসা ওর চোখ মুছে দিয়ে শান্ত সুরে বলল, মন খারাপ করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি ভুলেও উল্টাপাল্টা কিছু চিন্তা করো না, নিজের ক্ষতি করতে চেয়েও না তুমি। এমন পরিবার আমি ডিজার্ভ করি না। আমার জন্য এত কিছু হলো, কেউ আমাকে একটু শব্দ পর্যন্ত করলো না, একটু অভিযোগও করলো না। করবেও না কেউ, শান্ত হও, সবকিছুর সমাধান হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘড়িতে 9:30 কাঁটা পেরিয়েছে। আরাম বের হলেন বেশ কিছুক্ষণ পর। এতটুকু সময় ওনার শুভাকাঙ্ক্ষী হিসাবে ছিল হাফসা। গুড়িয়ে যাওয়া মনটাকে আবার সতেজ করে দিয়েছে তার কথার তীর দিয়ে। ওর সুন্দর কথাগুলো ধনুকের মতো আরহামের হৃদয়ের সব ব্যথাকে দূর করতে না পারলেও শান্ত করেছে। ভরসার ধৈর্যের পরামর্শ দিয়ে সে যখন বেরিয়ে গেল, আরহাম নিজের মনকে বুঝালেন। কানে বাজতে থাকা মাইমুনার মায়ের তাকে উদ্দেশ্য করে বলা কথাগুলো মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেললেন। হাফসার কথা মতো আসলেই আলাদা একটু ভালো লাগা অনুভব করলেন। মাইমুনা তখন ব্যালকনির সোফায় হেলান দিয়ে ঘণ্টা দেড়েক আগের নোংরা ঘটনাগুলো ভাবছিল। মা এমন করতে পারেন ওর চিন্তাতেই ছিল না। আরহামকে আসতে দেখে তড়িৎ সোজা হয়ে বসলো। আরহাম ওর পাশে বসে হাতটা নিজের হাতে জড়িয়ে ধরে বললেন, মন খারাপ হানি? আপনি কষ্ট পেয়েছেন তাই না? আরহাম খানিক চুপ থেকে বললেন, মা যা করেছেন এটা হওয়ারই ছিল, স্বাভাবিক। এমন ঘটনাকে আপনি স্বাভাবিক বলছেন? কি যা নয় তা বলে গেছেন। আমার ভুল ছিল, আপনার ফ্যামিলিকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। মানে? জানানো উচিত ছিল বিয়েটা হওয়ার আগে যে কেউ এমন অভিযোগ তুলবেই। সেখানে আপনার মা আপনার কথা ভেবে কথাগুলো বলেছেন। দোষটা নিজের ঘাড়ে কেন নিচ্ছেন? দোষ করেছি তাই। যাই হোক, পরিস্থিতি স্বাভাবিক হলে আমি ক্ষমা চাইবো ওনার কাছে। এই বিষয় নিয়ে মন খারাপ করে থাকবেন না। কিভাবে হজম করলেন এই নোংরা কথাগুলো? আরাম অন্যপাশ ফিরলেন। উঠে যেতে যেতে বললেন, ইটস নাথিং। রুমে ঢুকে দেখলেন হাঁটুতে মুখ গুজে চুপচাপ হয়ে আছে আদোয়া। আরাম গিয়ে পাশে বসলো, ওর কোনো হেলদোল দেখা গেল না। আরাম পাশে বসে শান্ত সুরে বললেন, আমি দুঃখিত, আমার পরিবারে এসেই আপনাকে বাজে একটা মুহূর্তের সম্মুখীন হতে হয়েছে। আদোয়া মুখ তুলে এ প্রসঙ্গ এড়িয়ে বলল, আজকে রিসেপশন ক্যান্সেল করে দিন। ফোন হাতে তুলে বলল, বাবাকে না করে আসতে। আরাম ফোনটা কেড়ে নিয়ে বললেন, কেন ক্যান্সেল করবেন?
সব কিছু হবে ঠিকঠাক। এই পরিস্থিতিতে? ফরগেট দিস ইনসিডেন্ট প্লিজ। পরের দিন রিসেপশন সুন্দর মতোই সম্পন্ন হলো। আদোয়ার বাড়ির মেহমানদের সম্মানে আপ্যায়ন করা হলো। কোনো কিছুরই কমতি হলো না। বরের আচার ব্যবহারে সন্তুষ্ট হলেন কনে পক্ষের সবাই। প্রশংসায় পঞ্চমুখ হলেও বাকি দুই স্ত্রীকে নিয়ে কানাঘুষা থামল না। অ্যাশকালার স্যুটটায়ের সাথে আরামকে মারাত্মক সুদর্শন লাগছিল। কারো কারো চোখ গেঁথে গেছে তার সুঠাম দেহী শরীরের ভাঁজে ভাঁজে। আদোয়ার জন্য কড়া হুকুম ছিল কোনো পুরুষের সামনে বের না হতে। মহিলাদের ঘরে পর্দার ব্যবস্থায় ও পুরুষদের জন্য বাইরে খাবারের আয়োজন করা হয়েছিল। একান্ত কারণে মন খারাপ থাকলেও আদোয়ার আবায়া পরিহিত লুকের প্রশংসা করতে ভুললেন না তিনি। কিন্তু অন্য সময়ের মতো খুশি হলো না সে। সারাটা সময় আদোয়ার মন খারাপ কারোর চোখে ধরা না পড়লেও একজনের চোখে ঠিকই পড়ল। অন্য সময়ের মতো চঞ্চল মেয়েটার একেবারে নীরব হয়ে যাওয়া আরামের একটুও ভালো লাগলো না। রাতের বেলা সব সময়ের মতো হাফসার ম্যাজিশিয়ান এক গ্লাস অরেঞ্জ খেয়ে যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। কাঙ্ক্ষিত পারিশ্রমিক প্রদান করে রুমে এসে দেখলেন আদোয়া কোথাও নেই। বাহানা করে আম্মু আব্বুর রুমে গিয়েও পেলেন না তাকে। উপর নিচের প্রতিটা রুম সহ কিচেনেও যখন তাকে পেলেন না, তখন তড়িৎ গতিতে ছাদের দিকে ছুটলেন। দূর হতে তাকে দেখতেই বুকে হাত দিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে এগিয়ে গেলেন। আপনি একা একা ছাদে কেন? ভয় পেয়ে গিয়েছিলেন খুঁজে না পেয়ে? আদোয়া ঘুরে দাঁড়ালে দেখলেন ও কাঁদছে। আরাম কাজ শেষে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কাঁদছেন কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে আপনাকে? আদোয়া মাথা নাড়ালো। তিনি আবারও ব্যস্ত হয়ে বললেন। তাহলে? আদোয়া উত্তর দিল না। তিনি ওকে ধরে বসালেন। চোখ মুখ মুছে দিয়ে কোমল সুরে বললেন, কি হয়েছে আমাকে বলুন প্লিজ। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। আরাম অবাক হয়ে বললেন, কেন? আপনি থাকতে চান না আমার সাথে? আদোয়া খুবই অনুতপ্ত সুরে বলল, বিশ্বাস করুন, সত্যি বলছি। আমি কখনো ভেবে দেখিনি আপনাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে। বিলিভ মি, যদি ভাবতাম আমি পাগলামি করে বিয়ে করতাম না। আরাম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সকালের বিষয় নিয়ে এত আপসেট হওয়ার দরকার নেই। না, আমার কথা বুঝুন। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। মা বাবাকে আমি বোঝাবো। আমি চলে গেলে সব স্বাভাবিক হয়ে যাবে আগের মতো। সব। কেউ আপনাকে এরকম আঘাত দিয়ে কথা বলতে পারবে না। চুপ, আর একবারও ডিভোর্সের কথা মুখে আনবেন না। আপনি সময় নিয়ে ভেবে দেখুন। আমি না থাকলে সব আগের মতো হয়ে যাবে। আমি পারবো না আপনাকে ছাড়তে, আমার সাথেই থাকতে হবে। গত হয়েছে 3 দিন। পরিস্থিতি স্বাভাবিক হলেও ওই ঘটনার রেশ কারোর মন থেকেই পুরোপুরি মুছল না। রাতের খাবার খাওয়ার আধা ঘন্টা পর হাফসার রুমে ফিরলেন আরহাম। ঘুমানোর প্রস্তুতি নিয়ে বিছানায় এসে হাফসার পেটের মধ্যে লাগাতার চুমু খেতে থাকলেন। হাফসা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো হঠাৎ? এই কয়দিন সোনামণি আর সোনামণির আম্মুকে ঠিকঠাক মতো ভালোবাসতে পারিনি, তাই এখন বাসছি। হাফসা গোল গোল চোখে চেয়ে ওনাকে ঠেলে কাঁথা টেনে নিল বুকের ওপর। হাই তুলতে তুলতে বলল, ঘুম আসছে। কালকে ডক্টরের কাছে যাওয়ার ডেট মনে আছে আপনার? হ্যাঁ। তাহলে ঘুমান, সকালে উঠতে হবে। বলেই অন্য পাশে ফিরে ঘুমাতে চাইল। তিনি সুড়সুড়ি দিতেই হাফসা দম ফাটিয়ে হেসে ওঠে। বেশ সময় নিয়ে স্বাভাবিক হয়ে বলে, এমন কেন করছেন? কেন? এখন ঘুমানো এলাও না। কেন? আরাম ঘোর লাগা কণ্ঠে বললেন, ভালোবাসায় বিশাল ঘাটতি পড়েছে, পুষিয়ে দিন। হাফসা না শোনার ভান করে আবারও শুতে চাইলে তিনি কোলে নিয়ে হাফসাকে সোফায় রেখে আসেন। দায়সারাভাবে বললেন, সোফায় ঘুমোতে পারলে ঘুমান, আই ডোন্ট মাইন্ড। সোফায় কিভাবে ঘুমাবো? অসুস্থ অবস্থায় কষ্ট দিতে চাচ্ছেন আপনি আমায়? কাঙ্ক্ষিত চাওয়াটা পূরণ করে দিন, তারপর শান্তিতে ঘুমাবেন। ঠান্ডা লাগলে কফ হবে আমার। আমি দিন রাত যত্ন নিব। অন্য কারো কাছে যান। একদম বুকের বাঁ পাশটায় আঘাত দিয়ে কথা বলছেন উমায়ের। হাফসা চুপ হয়ে গেল। উঠে এসে আরামের প্রশস্ত বুক জড়িয়ে ধরে বলল, সরি। আরাম মুচকি এসে গভীর আলিঙ্গনে জড়িয়ে রেখে ওর ফুলানো নাকে চুমু খেয়ে বললেন, I wanna kiss your cheek. হাফসার নীরব সম্মতিতে আরাম অনুভূতির বিনিময় বাড়ালেন। বিনা বাধায় নির্দ্বিধায় প্রেমপূর্ণ আরেকটি সুন্দর রাতের সূচনা হয়ে গেল।
আরাম ঘড়ি খুঁজতে রুমে ঢুকে দেখলেন পুরো ড্রেসিং টেবিলে মেকআপ আইটেমে এলোমেলো হয়ে আছে। বিছানায় শাড়ি এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা। রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখলেন সে কোথাও নেই। খানিক পর আদোয়া বিরক্তি নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। চোখ মুখ কুঁচকে বলল, শাড়ি পরতে পারছি না, কি করব? ড্রেস পরে নিন। না, শাড়ি পরতেই হবে। কেন? মা বলেছে ফিরানিতে শাড়ি পরে যেতে। কি করব? উমায়ের তো অসুস্থ, মাইমুনার রুমে আসুন, উনি হেল্প করবেন। না, ওনার কষ্ট হবে, আপনি ঠিক করে দিন। আরাম অপ্রস্তুত হয়ে পড়লেন। জড়তা নিয়ে বললেন, আমি কিভাবে দিব? আমি পারি না। কিছু করতে হবে না, জাস্ট আমি যে কুচিগুলো ভাঁজ করে দেব ওইগুলো সমান করে ধরে রাখবেন, এতটুকুই। এলোমেলো হয়ে গেছে তো তাই। আরাম দ্বিধায় পড়ে গেলেন। আদোয়া বলল, দেবেন? পারবো। আরাম নিচু হয়ে কুচির ভাঁজগুলো ঠিক করে দিলেন। উঠে দেখলেন সে মুখে হাত চেপে হাসছে। আরাম থতমত খেয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, কি হলো? এত নার্ভাস হচ্ছিলেন কেন? আরাম উত্তর দিলেন না। আদোয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। অতঃপর মুগ্ধ নজরে তাকিয়ে মুচকি হেসে বললেন, মাশাআল্লাহ। ওনার স্বল্প বাক্যের প্রশংসাতেই আদোয়া লজ্জায় নেতিয়ে পড়ল। উনি বেরিয়ে গেলে পুনরায় আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখল। কোনো কিছুর কমতি হয়নি তো? আসলেই কি ওকে সুন্দর লাগছে? এক্ষুনি তারা বেরোবেন আদোয়ার বাড়ির উদ্দেশ্যে। আদোয়া সবার থেকে বিদায় নিয়ে আরহামকে এসে বলল, চলুন, রেডি আমি। আরাম ফোনে ব্যস্ত থেকে এলোমেলো দৃষ্টি ফেলে এগোতে চেয়েও আটকে গেল। আবার ফিরে এসে ওকে আপাতমস্তক পরখ করে বললেন, আপনি রেডি? আদোয়া নিজেকে আবারও স্ক্যান করে বললেন, হ্যাঁ, কেন? এমনভাবে তো যাওয়া যাবে না, বোরকা নিকাব পরে আসুন। কেন? আমি তো আমার বাবার বাড়ি যাচ্ছি, কোনো বাইরের মেহমানও নেই বাসায়, আর গাড়ি করেই তো নামবো গিয়ে বাড়িতে। আই ডোন্ট কেয়ার, বোরকা নিকাব পরে যেতে হবে। আদোয়া গাল ফুলিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আরহাম আগের কথাটা শক্ত স্বরে পুনরায় রিপিট করে বললেন, বোরকা নিকাব পরেই যেতে হবে। নতুন শ্বশুরবাড়িতে এসে দুপুরের খাবার শেষে রুমে আসতেই দেখলেন টেবিলের ওপর আদোয়ার ফোনটা বাজছে। মুখ বাড়িয়ে ডাইনিংয়ে তাকাতে দেখলেন সে সায়হানকে খাবার খাইয়ে দিচ্ছে। ফোনটা ওর মতো বেজে বন্ধ হয়ে গেল। টেবিল পেরিয়ে ব্যালকানির দিকে এগোতেই চোখের দৃষ্টি চুম্বকের মতো ফোনের ওয়ালপেপারে আটকে গেল আরহামের। ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে অতঃপর হেসে ফেললেন। মায়ের সাথে নিজের ছবিটা আদোয়ার ফোনের ওয়ালপেপারে। পর্দা সরিয়ে ব্যালকানিতে এগিয়ে ওমায়ের নাম্বারে কল দিতে সাথে সাথেই রিসিভ হলো কলটা। সালাম কুশলাদি বিনিময় হওয়ার পর বললেন, আবার খেয়েছেন? কেন? আপনি? কেন? এখন খাবো। খেয়েছি আমি। আপনি খেয়ে রেডি হন, ডক্টরের কাছে যাব। কেন কেন? আপনি আজকে চলে আসবেন? হ্যাঁ, একটু পরেই বেরোবো। আরে না না, থাকুন না, থেকে আসুন গিয়েছেন যখন। আমি না থাকায় সময় ভালো কাটছে? এটা বলতে চাইনি, নতুন বর ফিরানিতে তো গিয়ে থাকে তাই বলছি। এখনই আসছি। বলে ফোন রেখে দিলেন। একটু পরপরই উমায়ের টেক্সট এসে ঢুকলো, সরি, বিকেলে আসবেন। গেলেনই তো ঘন্টা দুয়েক আগে। ছোট মন খারাপ করবে, সন্ধ্যার পর যাব হসপিটালে। বিকেলেই ফেরা হলো বাড়িতে। আদোয়ার ইচ্ছে ছিল থাকার, আরহামের অনুমতিও ছিল, তবুও ওনার সাথেই ফিরে এলো। আবার সারা গাড়িতে মন খারাপ ছিল। বাড়িতে ঢোকার আগে আরহাম বললেন, আমি তো আপনাকে না করিনি থাকতে, এমন গাল ফুলিয়ে আছেন কেন? আমি একা থাকবো না বলেছিলাম। উমায়েরকে নিয়ে হসপিটালে যেতে হবে। আচ্ছা। সে রাগ করে বেরিয়ে গেল। আরহাম পিছু ডেকে বললেন, আচ্ছা, প্রমিস, কিছুদিন পর গিয়ে থেকে আসবো। মুহূর্তেই আদোয়ার সব রাগ আইসক্রিমের মতো গলে গেল। মুচকি হেসে খুশিতে লাফাতে লাফাতে চলে গেল বাড়ির ভেতর। ওমায়েরকে নিয়ে হসপিটাল থেকে ফিরতে রাত হলো বেশ। আম্মু তখন ডিনার রেডি করছিলেন। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতেই দেখলেন মাইমুনা আসেনি। আরহাম শার্টের হাত গুটাতে গুটাতে টেবিলে বসার আগে জিজ্ঞেস করলেন, মাইমুনা কোথায়? আম্মু উত্তর দিলেন, বলো, খিদে নেই? বললো খিদে নেই।
রিকোয়েস্ট করলাম একটু খেয়ে নেওয়ার জন্য, আসলো না, ঘুমিয়ে পড়েছে মনে হয়। আরহাম মাইমুনার রুমের দিকে এগোলেন। স্ক্যাচ হাতে ব্যালকনিতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল সে। আরহাম হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরায় মাইমুনা চমকে উঠল। আরহাম ওর চুলের ভাঁজে চুমু খেয়ে জিজ্ঞেস করলেন, খাবার খেতে যাননি কেন? খিদে নেই। আমার স্বাদের কি মন খারাপ? আরহামের এমন সুন্দর সম্বোধনে মাইমুনা হেসে ফেললেন, বললেন, আপনার কথা মনে পড়ছিল খুব। এই তো পাশে আছি। আজকে চাঁদ দেখতে মন চাইছে আপনার সাথে। ঠিক আছে, দুটো চাঁদ দেখবো একসাথে, বাট আগে খেয়ে নিতে হবে। মাইমুনা এমন প্রস্তাব নাকচ করে বললেন, সত্যিই খিদে নেই। আপনি খেয়ে আসুন, আমি অপেক্ষা করি। আপনি না আসলে খাবো না। আপনি আসুন, একেবারে অল্প একটু খেয়ে নেবেন। মাইমুনা হেসে আরামের সাথে ডাইনিংয়ে ফিরলেন। আরাম ওর প্লেটে খাবার তুলে দিলেন। প্রসঙ্গ চলছিল আব্বুর স্পেনে ফেরা নিয়ে। কোরবানির ঈদের পরেই উনি ফিরে যেতে চাইলে আরাম এমন প্রস্তাবে বাধা দিয়ে বললেন, আপনি আর স্পেন যাবেন না আব্বু, দেশে থাকবেন আমাদের সাথে। আর বিজনেস? জানি না। আমি ছুটিতে আসবো তো। বিজনেস তো দেশেও ট্রান্সফার করা যায়। আমাদের ফ্যাক্টরি বড় করে নিব, শোরুম বানাবো। এত সহজে হবে না বিষয়টা। চেষ্টা তো করা যাবে, কিন্তু আপনি পরিবার ছেড়ে দীর্ঘ প্রবাস জীবনকে বেছে নেবেন? তাহলে তুমি যাও। আচ্ছা। আরামের একেবারেই সহজ উত্তরে তিনজোড়া চক্ষু চুম্বকের মতো স্থির হলো আরামের মুখাবয়বে। এহেন কাণ্ডে আব্বু আম্মু দুইজনেই হেসে ফেললেন। তোমার 3 স্ত্রী থাকতেই পারবে না তোমাকে ছাড়া। আমার তো একজন, আমাকেই যেতে দাও। বাবার এমন সরল কৌতুকে হেসে ফেললেন সবাই। ব্যালকনির গ্লাস পেরিয়ে আসা এক টুকরো চাঁদের আলোয় ঘরময় হালকা আলোকিত। আরামের বক্ষবন্ধনে আবদ্ধ থাকা মায়মুনা যেন আগের দিনে হারিয়ে মাতুর। এখন যেভাবে প্রিয়তমের পক্ষে আহ্লাদিত বন্ধনে নিঘোর রজনী কাটানোর আকুল প্রত্যাশায় থাকতে হয়, তেমনই আগে আগে প্রতিটা দিন এইভাবেই আরাম ভালোবাসায় মুড়িয়ে দিতেন। সময় হারিয়ে গেছে, প্রিয়তমের দায়িত্ব ভাগ হয়েছে, কিন্তু মাইমুনার অবচেতন মন এখনও যেন চায় সব কিছু আগের মতো হয়ে যাক। আরাম মাইমুনার কর্ণে উষ্ণ স্পর্শ মেখে বললেন, ঘুমাবে না হানি? আহা, মেডিসিন নেননি আজকে? আমি জেগে থাকায় বিরক্ত হচ্ছেন? অবশ্যই অবশ্যই না। মেডিসিন নিলে তো 11টার আগেই ঘুমিয়ে যাওয়ার কথা, এখন 2টো বাজে। নেইনি, নিলে আপনার সাথে এমন সুন্দর মুহূর্ত তো উপভোগ করতে পারতাম না। সমস্যা হবে তো। মাইমুনা অসন্তুষ্ট সুরে বলল, শুধু ওষুধের উপর জীবনটা ভালো লাগে না। আমি কেন একটা সাধারণ জীবন উপভোগ করতে পারি না? ইটস এ ওয়ান কাইন্ড অফ এক্সাম কিউরি পাই। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে বেশি বেশি পরীক্ষায় ফেলেন। হতাশা শয়তানের পক্ষ থেকে আসে, সো ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্ট। আল্লাহ ইজ অলওয়েজ ইন এভরি টাইম, ইন এভরি সেকেন্ডস উইথ আস। মাইমুনার হতাশা কেটে গেল মুহূর্তেই। মুকুচি আরামের শার্টের ভাঁজে বুকের বাঁ পাশে চুমু খেয়ে পুনরায় জড়িয়ে ধরল আবেশে। আরাম অন্যমনস্ক হয়ে কিছু ভাবতে ভাবতে বললেন, এই বছরের শেষ দিকে আপনাকে নিয়ে সিঙ্গাপুর যাব। মাত্র 1 মাসের থেরাপি দিলে, মাত্র এক মাসের থেরাপি দিয়ে নিলে আর ওষুধ লাগবে না। প্লিজ এইবার আর মানা করবেন না প্লিজ। থেরাপি দিয়ে কি হবে? আমি তো আর হাঁটতে পারবো না। আবারও হতাশা? সরি। মাইমুনা ভাবুক হয়ে বলল, আচ্ছা শাহ, আপনি আমাদের সাথে আপনি আপনি করে কথা বলেন কেন? আপনারা আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান আর আমানত, তাই আপনি সম্বোধনে সর্বোচ্চ সম্মানে রাখতে চাই। মাইমুনা ঘুম ঝরানো কণ্ঠে বলল, আপনার কথাগুলো এত ভালো লাগে কেন? ঘুম আসছে। ঘুমান। মাইমুনার চোখ দুটো পুরোপুরি বন্ধ হওয়ার আগ পর্যন্ত উষ্ণ স্পর্শ পড়তে থাকলো কপালে, গালে, নাকে, চোখের পাতায়। মাইমুনা প্রশান্তির হাসি হাসলো। শত দুঃখ, আফসোস আর হতাশার পর আরামের এইটুকু উপস্থিতি যেন মাইমুনার রন্ধ্রে রন্ধ্রে আনন্দ বইয়ে দেয়। নাস্তা শেষে রুমে ফিরলেন আরাম। আদোয়া তড়িৎ এসে বসে রইল, যেন কতটা সময় আরামকে না দেখে থেকেছে। গতদিনের আগের দিন ছোট আপুর রুমে ঘুমিয়েছেন, গতদিন বড় আপুর রুমে।
আজকে আমার রুমে ঘুমাবেন, তাই না? আরাম ল্যাপটপে দৃষ্টি নিবদ্ধ রেখে বললেন। হুম। আদোয়ার উৎসুক চেহারা ধপ করে নেভে গেল। জিজ্ঞেস করলো, কেন? আমি রুটিন করে কারো সাথে ঘুমাই না, যখন যেদিন যার ঘরে থাকতে মন চায়। আদোয়ার নিজেকে কেমন ছোট ছোট লাগলো। অস্বস্তি ঢাকতে হাতে একটা বই তুলে নিয়ে বারান্দায় গেল। তাতে মনোযোগ দেওয়ার বৃথা চেষ্টা করলো। আরাম বেরিয়ে গেলেন ল্যাপটপ নিয়ে। রুমে গিয়ে রেডি হয়ে এসে হাফসার রুমে ঢুকতেই দেখলেন বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে সে। আরাম মুচকি এসে কাঁথা তুলে দিলেন শরীরে। চোখে মুখে ভালোবাসা এঁকে দিয়ে ফোনে একটা টেক্সট দিলেন। তারপর বেরিয়ে গেলেন। মাইমুনার রুম থেকে বেরিয়ে আদোয়ার রুমে যেতেই দেখলেন সে বই পড়ছে। আরাম এগিয়ে গিয়ে আচমকা চুমু খেয়ে বসলেন তার কপালে। আদোয়া বিদ্যুৎ স্পর্শের মতো লাফিয়ে উঠল। এমন ঘটনা বিশ্বাস করতে নেত্রপল্লব বৃহদাকার ধারণ করল। কি করলেন এইমাত্র? আদোয়া লজ্জায় লাল হয়ে যেতে লাগলো মুহূর্তে। আরাম সামনের সোফায় বসতে বসতে জিজ্ঞেস করলেন, পড়াশোনা করার ইচ্ছা আছে? কোনো কালেই ছিল না। কেন, বিয়ে হয়ে গেছে বলে? আরে না, পড়াশোনা করে লস ছাড়া আর লাভ নেই। তাই? হ্যাঁ, আমি সাবজেক্টে যতবার ফেল করেছি, আপনার সারা জীবনের এক্সাম আর ডিগ্রিতে ততবার পাশও মনে হয় করেননি। আরাম হেসে ফেললেন। করতে চাইলে করতে পারেন, ইসলামিক সাবজেক্ট নিয়ে, ইসলামিক ইউনিভার্সিটিতে। ঘরে আস্তে একটা ইসলামিক ক্যাম্পাস থাকতে ভার্সিটি যাওয়া লাগবে কেন? আচ্ছা, আপনার ইচ্ছা, আসি। কখন? ফেরার কথা জিজ্ঞেস করতে চেয়েও একটু আগের অবহেলা পাওয়ার কথা মনে পড়তেই থেমে গেল। মুখে সৌজন্যমূলক হাসি বুলিয়ে বলল, সাবধানে যাবেন। আরাম সালাম বিনিময় করে বেরিয়ে গেলেন। আদোয়া কপালে হাত রেখে বুঝলো হঠাৎ করেই মাথার টেম্পারেচার বেড়ে গেছে ওর। লোকটা কাছে আসলে হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করে। রুম গুছিয়ে ডাইনিংয়ে আসতে দেখলো আম্মু রান্না করছেন। ওনার কাছে এসে হেল্প করতে চাইলে তিনি বাধা দিয়ে বসেন। আমি সত্যি পারি না আম্মু, শিখতে তো হবে। সো আপনি বলে দিন কোন ভেজিটেবল কেটে দিতে হবে। ফটাফট কেটে ধুয়ে দিন। কিভাবে রান্না করব আপনি জাস্ট ডিরেকশন দেবেন, আমি রান্না করে ফেলবো। এসব কোনো বিষয় না। আম্মু হেসে এ প্রসঙ্গ এড়িয়ে বললেন, ঠিক তোমার মতোই আমারও একটা তিরিং বিড়িং মেয়ে আছে। ছোটবেলায় বাসা যখন থাকতো, কানে ফোন জয়েন্ট, খেতে গেলেই বাবার সাথে কথা বলা লাগতো, ঠিক পড়তে বসার আগেও তেমনি। আর আরহাম সারাদিন আমার পিছে পিছে আমার কাপড় ধুয়ে দিত, চা করে দিত। আমি অসুস্থ হলে দিন রাত আমার সেবা করত। এখনো আমার মশারি টাঙিয়ে দেয়। ভেরি ইমপ্রেসিভ। বাই দ্য ওয়ে, আরহাম তোমার সাথে স্বাভাবিক ব্যবহার করে তো? জি, কেন? হুটহাট তোমাদের সম্পর্কটা হয়েছে, কিন্তু তুমি যখন তার দায়িত্বে পড়ে গেছো, অবহেলা করবে না, সমতা করবে। আচ্ছা, ছোট আপু কোথায়? নিচে নামতে দেখলাম না। মাথা ব্যথা করছে বলছিল, এখনই চা করে নিয়ে নেব। আপু কি অসুস্থ? না, রান্না করার সার্ভেন্ট নেই? বাপ ছেলের ঘরে মানুষের রান্না খায়, সার্ভেন্টের হাতে রান্না খাওয়ার অভ্যাস নেই। আসসালামু আলাইকুম। একটা ভালোবাসা দিতে এসে দেখি সোনামণি আর সোনামণির আম্মু গভীর ঘুমে। বাবুর সাথে মিশে থাকতে থাকতে আপনার বিহেভও বাবুদের মতো হয়ে যাচ্ছে হুমা পাখি। আই এনজয়। হ্যাঁ, আই এনজয় মানে উঠে অবশ্যই খেয়ে নেবেন। আমি আপনার সুন্দর ভয়েসটা শোনার অপেক্ষায়। ফ্রি হয়ে অবশ্যই কল দেবেন। আরামের টেক্সট পড়ে ভাবুক হয়ে পড়ল সে। রাত বিরেতে ফ্রিজ থেকে লুকিয়ে আইসক্রিম খাওয়া বা ভাত না খেয়ে একের পর এক চিপসের প্যাকেট সাবার করা কি ওনার চোখে পড়ে গেল? ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরতে আদোয়া ডোর খুলে রুমে চলে গেল। ঘড়িতে রাত তখন 11টা। অফিস শেষে দূরবর্তী অঞ্চলের ফ্যাক্টরিগুলো পর্যবেক্ষণ করতে গিয়ে নানা ঝামেলার সম্মুখীন হতে হয়, আর সেগুলো সমাধান করতে গিয়ে দেরি হয়েছে।
ফ্রেশ হয়ে আসতে দেখলেন হাফসা খাবার বেড়ে দিচ্ছে। জিজ্ঞেস করলেন, এত রাত হয়েছে, ঘুমাননি? ঘুম আসছিল না, আপনার জন্য খুব টেনশন হচ্ছিল। আপনি খেয়েছেন? সবাই খেয়েছে? হুম। আচ্ছা, এখন গিয়ে ঘুমান, আমি নিজে খেয়ে নিতে পারবো। এদিকে কোথায় যান? আম্মুর সাথে ঘুমাবো। কেন? ইচ্ছে করছে। খাবার শেষে রুমে যেতেই দেখলেন আদোয়া একপাশ হয়ে শুয়ে আছে। দরজায় কারো আওয়াজ পেয়ে উঠে লাইট অন করলো আদোয়া। আরহামকে আসতে দেখে জিজ্ঞেস করলো, আজকে আপনার কার সাথে ঘুমোতে মন যাচ্ছে? আরহাম দরজা লক করতে করতে বললেন, একটা ফুলতুষির সাথে। আমার উপর অনেক রাগ তার, গাল ফুলিয়ে কথা বলে। ফজরের আলো ফুটেছে সবে। নামাজ তিলাওয়াত শেষে শুয়েছেন আরহাম। কপাল কোনোই রেখা সোজা হয়ে ঘুমিয়ে আছেন। বাইরে বৃষ্টি হচ্ছে। গত ৩-৪ দিনের গরমের উত্তাপের পিঠে অসময়ে বৃষ্টি যেন আশীর্বাদ স্বরূপ। ঠান্ডায় গা যেন শিউরে উঠছে। কম্বল নিয়ে আরহামের একটু কাছে আসলো আদোয়া। কিছু একটা ভাবে, তো মুখ উঁচু করে আরহামকে দেখে। ক্রমাগত কয়েকবার এমন করে শিওর হয় লোকটা ঘুমিয়ে গেছেন, কিন্তু ওর তো ঘুম কোনো মতেই আসছে না। উঠে ওনার প্রতি ঝুঁকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল ওনাকে। আরহামের লম্বা ঘন দাড়িতে আলতো হাত রেখে বেনি পাকানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ ধরে দাড়ি নিয়ে এক প্রকার উঠে পড়ে লেগেছে। একসময় আরহামের থেকে হঠাৎ চোখ যেতেই দেখে উনি চোখ বুজিয়ে মুচকি হাসছেন। আদোয়া লজ্জা পেয়ে একটু দূরে সরে কম্বল দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ল। আরাম হেসে ওকে কাছে টেনে বুকের মধ্যে এনে শোয়ালেন। আদোয়া তো অবাক। আদোয়াকে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বললেন, আপনিও ঘুমাচ্ছেন না, আমাকেও ঘুমাতে দিচ্ছেন না। চুপচাপ ঘুমোতে যান। বিস্ময়ে লজ্জায় পড়ে চুপচাপ আরামের বুকে পড়ে রইল সে। আরামের এত কাছে ওর প্রথম আশা। হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করে বেজেই চলছে। দুপুরের খাবার পর সবাই যখন যে যার রুমে, তখন আদোয়ার অলস সময় কাটছে। ইচ্ছে করছে কারোর সাথে কথা বলতে, গল্প করতে। রুম থেকে বেরিয়ে চুপি চুপি মাইমুনার রুমে উঁকি মারতেই ধরা পড়ে সে। মাইমুনা মুখ বাড়িয়ে বললেন, আধোয়া। দরজা থেকে উত্তর দিল, জি আপু। আসতে পারো। আদোয়া আসলো। মাইমুনা 5 মিনিট ওকে পরখ করে হেসে ফেললেন। সে স্ট্যাচু হয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কেউ তাকে ধমক দিয়ে দাঁড় করিয়ে রাখার শাস্তি দিচ্ছে। মাইমুনা ঠোঁট কামড়ে হেসে তাকে বসতে বলল। আদোয়া ঝটপট বসে পড়ল মাইমুনার পাশেই। অল্প কিছুক্ষণ কথা বলতেই সে রাজ্যের গল্প জুড়ে বসলো। তোতা পাখির মতো কথা বলছে আর ঠোঁট নাড়িয়ে হাসছে। আদোয়ার সাথে কথা বলার মাঝেই আরামের ফোন এসে ঢুকলো। আদোয়া ফিরে গেল নিজের রুমে। সালাম বিনিময় হতে বললেন, বাসায় কি কেউ এসেছে? কেন? আপনার বাসায় কেউ? জি না, কেন? আপনার বাসার কেউ? কিছু না, কিছু না, কিছু তো হয়েছে, প্লিজ বলুন। কিছু না। বলেই তিনি ফোন কেটে দিলেন। ফোন রেখে দীর্ঘশ্বাস ফেললেন আরাম। মাইমুনার মা যেন উঠে পড়ে লেগেছেন আদোয়াকে নিয়ে। মেয়ে জামাই দিয়ে ফোন করিয়ে কথা শোনাতেও ছাড়লেন না। আঘাত পেয়েও চুপ থাকলেন আরহাম। সঠিক সময়ে এসে সবাইকে বুঝিয়ে দেবে কে ভুল আর কে সঠিক। বিকালে বাবা ছেলে একসাথেই বেরোলেন। আরহামকে সাথে নিয়ে বাজার করলেন আজ। নিষ্কর্মা ছেলেকে বাজার করা শেখাতে চান। 3-3টে সংসার একসাথে সামলাচ্ছে, অথচ বাইরের দুনিয়ার হুঁশ নেই। গলির পথের বড় সুপারমার্কেটটায় সবসময় ভিড় লেগেই থাকে, তাই গাড়ির বদলে বাইক নিয়ে বেরোলেন আরহাম। কাঁচা বাজারে গিয়ে চারিদিকের ঘোলাটে গন্ধে নাক চেপে ধরলেন আরহাম। মাস্ক কিনতে গিয়ে এসে দেখলেন আব্বু কোথাও নেই। ভিড় পেরিয়ে খুঁজতে খুঁজতে গিয়ে মাংসের দোকানে গিয়ে পেলেন ওনাকে। চারিদিকে চোখ বুলিয়ে খোপে ভরা ঝাঁকে ঝাঁকে মুরগি দেখে বললেন, এরা কি রাতে এখানেই থাকে? আব্বু দাঁতে দাঁত চেপে বললেন, না, বাড়ি যায়। সকাল হলে আবার এসে খোপে উঠে বসে থাকে। আরহাম আব্বুর দিকে ভীরু চোখে তাকালেন। বুঝলেন না আব্বু রেগে গেলেন কেন। মাছের দোকানে গিয়ে মাছ বিক্রেতার সাথে আব্বুর আলাপচারিতা দেখে বুঝলেন তারা উভয় পূর্ব পরিচিত। মাছের দাম জিজ্ঞেস করে বাড়তি কুশল বিনিময়ও হলো তাদের। অতঃপর পেছনে দাঁড়িয়ে থাকা আরামের বাহু ধরে দোকানদারের সামনে দাঁড় করিয়ে বললেন, এ হচ্ছে আমার ছেলে। আমি চলে গেলে মাঝে মধ্যে সেই আসবে। চুজ করার সময় 3-4 দিন। আগের ফ্রিজ করা আইস মিক্সড মাছগুলোই চোখে লাগবে তার। ভাই, আপনি কাইন্ডলি ভালো মাছগুলো বেছে দিয়েন তাকে।
এমন মধুর অপমানে আরাম লজ্জিত হলেন। হাড়ে হাড়ে টের পেলেন আব্বুর সাথে বাজারে আসার পরিণতি। দোকানদার কাকাটা ওনার দিকে চেয়ে হেসে মজা নিতেও ছাড়লেন না। ফল সবজির দোকানে গিয়ে বললেন, তুমি বলো কোনটা নেবে? আরাম সবগুলো চোখ বুলিয়ে দোকানের উদ্দেশ্যে বলতে লাগলেন, ম্যাঙ্গোস্টিন, ক্যারামবেলা, কাস্টার্ড অ্যাপেল, ব্ল্যাকবেরি আর কলিফ্লাওয়ার। বলা নামগুলো পুনরায় পুনরাবৃত্তি করলেন, কিন্তু দোকানি তখনও বোকার মতো তাকিয়ে আছে। দেখে বুঝলেন না ওনার বলা কথায় কোথায় ভুল হলো। পাশ থেকে আব্বু সবিনয়ে দোকানের উদ্দেশ্যে বললেন, গাব, কামরাঙ্গা, আতাফল, কালোজাম, ফুলকপি এগুলো প্যাকেট করে দিন। আরাম এতক্ষণে নিজের ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ জিভ কেটে আব্বুকে কিছু বলার সুযোগ না দিয়েই বললেন, সরি আব্বু, সরি, মাই মিস্টেক। সর্বশেষ যাওয়া হলো প্রয়োজনীয় প্যাকেটজাত জিনিসের দোকানে। লিস্ট মতো সব কিছু নেওয়া শেষে পেমেন্ট করার সময় আব্বুর কাছে ভাঙতি পাওয়া গেল না। তাই আরহাম কার্ড এগিয়ে দিয়েও ওয়ার্ড বয় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আব্বু তখন অন্য দোকান থেকে ভাঙতি নিয়ে ফিরে এসে উপস্থিত দৃশ্য দেখে পর্যবেক্ষণ করে একটু রেগেই বললেন, সুপার মার্কেট কি তোমার শপিং মল মনে হচ্ছে? আরহাম কিছুটা ঘাবড়ে গেলেন। দোকানটা তো বেশ উন্নত। কৌতূহল দামাতে জিজ্ঞেস করলেন, আপনাদের এখানে কার্ড দিয়ে পেমেন্ট হয় না? ব্যথা না স্যার, সুপার মার্কেটে কোনো কার্ড দিয়ে পেমেন্ট করা অ্যাভেলেবেল নয়। আরহাম আব্বুর দিকে অসহায় দৃষ্টিতে তাকালেন। বাসায় এসো, আর বাজার করার ইচ্ছে নেই। ছাদ থেকে কাপড় নিয়ে ফিরছিল আদোয়া। গ্লাস দিয়ে গেট বরাবর চোখ যেতেই থমকে যায় সে। আরহামকে বাইকে পুরো হিরোদের মতো লাগছে। ব্রেক কষে হেলমেটটা যখন মাথা থেকে তুললেন তখন চুলগুলো এলোমেলো হয়ে আরহামের কপালে আছড়ে পড়তেই আদোয়া চমকালো। উতাল পাতাল সুন্দর লাগছিল ওনাকে। এগিয়ে এসে আর একটু দেখতে চাইলে ততক্ষণে তিনি ঘরের ভেতরে ঢুকে পড়েন। লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ক্রস করে দ্রুত নিচে নামতে চাইলে একেবারে শেষের সিঁড়িতে গিয়ে পা পিছলে কাপড় নিয়ে মুখ থুবড়ে পড়ে যায় সে। শব্দ শুনে আরাম রুম থেকে বেরোতে এসেই দেখলেন সে ফ্লোরে বসে আছে। আরহাম তড়িতে সে হাত বাড়িয়ে ওকে তুলে সোফায় বসালেন। পেঁচিয়ে যাওয়া কাপড়গুলো হাত থেকে নিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলেন, ব্যথা পেয়েছেন? পড়ে গেলেন কিভাবে? কোনোইতে ব্যথা পেয়েছে, ছিলে গিয়েছে বেশ কিছু জায়গা। আরাম কামিজের হাতা একটু তুলে কাটা অংশ দেখে যেন ব্যস্ত হয়ে পড়লেন। জিজ্ঞেস করলেন, আরে আর কোথাও লেগেছে? পায়ে আঙ্গুলে। আরহাম তাকে কোলে করে রুমে নিয়ে গেলেন। ফার্স্ট এড বক্স এনে কোনোইতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন। পায়ে স্পর্শ করতে আদৌ অপ্রস্তুত হয়ে পা গুটিয়ে নিল তৎক্ষণাৎ। উনি জিজ্ঞেস করলেন, কি হলো? পায়ে আমি লাগিয়ে দিতে পারবো। আমি দিলে কি সমস্যা? আপনি আমার পা ছুবেন? কেমন দেখায় না? আরাম প্রত্যুত্তর না করে পাখানা হাতে নিয়ে মেডিসিন লাগিয়ে দিলেন। পাশে বসে জিজ্ঞেস করছেন, কিভাবে পড়ে গেলেন? তাড়াহুড়ো করছিলেন কেন? হ্যাঁ, আপনাকে দেখ। আদৌ মুখে হাত চেপে ধরে। মুখ ফসকে কি বলে ফেলল। অন্য সব কথা বলে এ প্রসঙ্গ ঘোরাতে চাইলেও আরাম স্থির এই কথাই অটল থেকে বললেন। আমাকে দেখে? আদৌ মুখ কাচুমাচু করে বলে, আপনাকে দেখবো বলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে। এ পর্যায়ে আরাম হেসেও চুপ হয়ে গেলেন। হাসি আটকাতে রুম থেকে বেরিয়ে গেলেন। আদোয়া লজ্জা পেয়ে আটসাট হয়ে বসে রইল চুপচাপ। গত হয়েছে বেশ কয়েকদিন। বিয়ের নিমন্ত্রণে অ্যাটেন্ড না হতে পারার দরুন আরহামের অস্ট্রেলিয়া ফেরত দুই আন্টি সহ তাদের পরিবার এসে আজকে হাজির। আরহাম জুম্মার নামাজ পড়ে সবে বাসায় ফিরেছেন। নিচু মুখে তাদের সালাম দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে গেলে না চাইতেও কিছু কথা কানে আপোষে ভেসে আসে। আরহামের ঠান্ডা মস্তিষ্কে তড়িৎ বিজলি খেলে যায়। পুনরায় ফেরত এসে আদোয়ার রুমে যেতেই দেখলেন সোফার কোনায় চুপচাপ বসে আছে সে। আরহাম গিয়েই প্রশ্ন করলেন, আন্টি আপনাকে কি বলেছেন? তারা কি বলেছে আপনাকে? আদোয়া কিছুক্ষণ চুপচাপ থাকে, অতঃপর মাথা নাড়িয়ে বলে, কি বলবেন? কিছু না তো। আমি আজ করেছি। তারা কি বলেছে আপনাকে সেটা আমাকে বলতে। নো মোর এক্সট্রা ওয়ার্ডস। আরহামের শক্ত কণ্ঠে আদোয়া ভয়ে চমকে যায়। বোঝানোর ভঙ্গিতে বলতে চেষ্টা করে, তারা কিছু বলেনি তো।
আরাম হাত মুষ্টিবদ্ধ করে অন্যদিকে ফিরে নিজের রাগ কোনো মতে কন্ট্রোল করে নিলেও আম্মুর রুমে গিয়ে সে রাগের হালকা ধকল পড়ল দরজার ওপর। আরাম রাগ নিয়েও আম্মুর সামনে মাথা নিচু করে দাঁড়ালেন, রুক্ষস্বরে বললেন, মেহমানরা কখন এসেছেন? তোমার আন্টি হয় তারা। আন্টি বলো। এই তো সকালেই আসছেন। আদোয়াকে আঘাত দিয়ে কি কথা বলেছেন তারা? উনি কেন কাঁদতে হলো? আচ্ছা, ওনার কেন কাঁদতে হলো? ওয়াই? আনসার মি আম্মু। আরামের রাগে লাল হয়ে যাওয়া রণমূর্তি চেহারা দেখে আম্মু দমে গেলেন, ধীরে সুস্থে বললেন, তেমন কিছু বলেননি, বাকি দুইজনের থেকে জাস্ট একটু শ্যামলা। তো আমার ওয়াইফ শ্যামলা হন বা কালো হন, তাদের কি? আরহাম, তুমি এমন ভাবে কথা বলছো কেন? তারা তোমার বোন হয়। আমাকে ভুল বুঝবেন না আম্মু, কিন্তু বাইরের মানুষ এসে কেন তাদের আঘাত দিয়ে কথা বলবে? সংসার তো আমি করছি, তাই না? আপনার পর আমার 3 স্ত্রী আমার কাছে পৃথিবীর সেরা সুন্দর 3 নারী। সো কোনো দিন যেন তাদের সৌন্দর্য নিয়ে কেউ কথা না বলে। কিছু সময় অতিবাহিত হলো, মাথা ঠান্ডা হলো, রাগ নামালো। কিছু পূর্বের কথা বলার জন্য আম্মুর কাছে ক্ষমা চেয়েও রুমে এসে দেখলেন সায়হানের ছবিটা জুম করে দেখছে ফুলটুসি। আর আমার এগোলো না, ফিরে গেলেন নিজের রুমে। হাফসা তখন রুম গুছিয়ে রাখছিল। আরহাম গিয়ে তাকে বাধা দিয়ে সোফায় বসান, হাত থেকে চাদর নিয়ে বিছানা ঠিক করলেন, কাপড়গুলো গুছিয়ে রাখলেন, আসবার সঠিক জায়গা মতো রেখে ঘর ঝাড়ু দিলেন, বারান্দার ফুল গাছে পানি স্প্রে করলেন, ওয়াশিং মেশিনের ভিজিয়ে রাখা কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে আসলেন। পুরো সময়টুকু হাফসা চুপচাপ ছিল, অথচ অন্য সময় হলে এত কিছু তো দূর, বিছানা অবধি নিজ হাতে গুছিয়ে নিত, তাকে কিছু করতে দিত না। আরাম ক্লান্ত শরীরে এসে পাশে বসলেন, হাফসার দিকে নিখুঁত দৃষ্টিতে তাকালেন। তার সৌন্দর্য যেন আরও 3 গুণ বেড়ে গেছে। গালগুলো ফুলিয়ে স্ট্যাচুর মতো তাকিয়ে আছে আরহামের দিকে। অন্য সময় হলে চোখে চোখ রাখলে লজ্জায় নেতিয়ে পড়তেন। আরহাম ওর গোলগাল গালগুলো টেনে আদুরে ভঙ্গিতে বললেন, সেমি কুইন, এত দীর্ঘ দৃষ্টি কেন? আমি ঘুমিয়ে থাকা বাদে অন্য সময় হলে তো এভাবে তাকান না। ঘুমিয়ে যখন থাকেন তখন বুঝেন কিভাবে যে আমি আপনার দিকে তাকাই? আরহাম ওনার শাহাদাত আঙুলটা ওনার বুকের বাঁ পাশে তাক করে দেখিয়ে বললেন, এখানের দৃষ্টি দিয়ে। বুকের ভেতর চোখ থাকে কি করে? আরহাম অদ্ভুত সুন্দর হাসি এসে বললেন, অন্তর্দৃষ্টি দিয়ে। এখানটায় যাদের জন্য ভালোবাসা থাকে তাদের জন্য আরেকটা ভিন্ন রকম জগৎ থাকে, বুঝলেন? বাস্তবে 3টা আর বুকের ভেতরে কয়টা সংসার পেতেছেন বলেন তো? আরহাম হাত দিয়ে আঙুল কষে কিছু গোনার চেষ্টা করে বললেন, ভেতর বাহির সহ মোট 6টা। হাফসা ভেঙচি কেটে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। হলোটা কি সোনামণির আম্মুর? আরো 5টা বউ আমি সহ্য করব কি করে? আচ্ছা বাদ, 4টায় ডিলিট, মাত্র 2টা আছে। আর কোন 2টা? আপনি ভেতরে একটা আর বাইরে একটা। সবাইকে নিয়ে একসাথে থাকি? জেলাস হবেন না? হুম কেন খারাপ লাগবে না আমি যখন তাদের সাথে থাকবো? সয়ে গেছে। আরহাম আক্ষেপের সুরে বললেন, সবাই যদি আপনার মতো ভাবতো, বুঝতো। সাথে সাথে এ প্রসঙ্গ এড়িয়ে বললেন, আজই আপনার জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে। নিচে আম্মুর পাশের রুমে থাকবেন এখন থেকে। আমি চাই না আপনি বারবার নামা ওঠার কষ্ট ভোগ করুন। আপনার রুম কে গুছিয়ে দেবে? আরহাম তার গ্রীবায় আলতো স্পর্শ করে বললেন, আপনার সাথে 20 হাত দূরত্ব নিয়ে আমি উপরে থাকতে পারবো না। আপনার সাথে আমিও শিফট হয়ে যাচ্ছি এক ঘরে। মাগরিবের আজানের তখনও ঢের দেরি, অথচ আরহামকে রেডি হয়ে কোথাও বেরোতে দেখে মাইমুনা জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন? নতুন একজন মেহমান আনতে। মাইমুনা আশ্চর্য হয়ে বলে, 4 নাম্বার কেউ বাকি ছিল বুঝছি। সে প্রশ্নাত্মক চোখে চেয়ে রইল আরহামের উত্তরের আশায়, অথচ সামনের ব্যক্তির ভেতরে হৃদয় ফিরে যাওয়া যন্ত্রণা বয়ে গেল সেটা বোঝার অনুভূতিটুকুই তার নেই। তার কৌতূহল দামাতে আরহাম হাসলেন, যে কাছের মানুষ এত যত্ন করে আঘাত দেয় কিভাবে। কিছু লাগবে? বাইরে যাব। মাইমুনা তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। একই সময় নামলো হাফসাও। নতুন মেহমানের কথা বলার সময় সেও শুনল, কিন্তু প্রশ্ন করল না।
আরাম হাফসার দিকে প্রশ্নাত্মক চোখে তাকালে সে বলল, লাগবে না কিছু, ফিরবেন তাড়াতাড়ি। আরাম পুনরায় হাসলেন, কিছু হাসি কষ্ট ঢাকতে আর কিছু হাসি আনন্দ ওড়াতে। একই হাসি, কিন্তু ভেতরের কারণ দুই ধরনের। বিদায় নিয়ে তিনি বেরিয়ে গেলেন, দুইজনের দুই এক্সপেকটেশন চোখে গেঁথে। ঈশান নামাজ পড়ে জায়নামাজেই ঘুমিয়ে গিয়েছিল সে। হুট করে কারো ছোট্ট হাতের আদর স্পর্শ পেয়ে ঘুমের মধ্যে খানিক চমকে উঠল। আধো বুলিতে আদু আদু ডাকটা স্পষ্ট হতেই ধর ফুরিয়ে উঠে বসল সে। সায়হানকে দেখেও বিশ্বাস হলো না ওর। পুনরায় চোখ মুখ কুচকে সত্যি সত্যি তাকে দেখতেই আরামের হাসির শব্দ পায়। ভাইকে আষ্টেপৃষ্টে জড়িয়ে একের পর এক চুমু দিতে থাকে গালে, চোখে, মুখে। খুশিতে চোখে পানি চিকচিক করছে আদোয়ার। সায়হানও চকলেট মাখানো ছোট্ট হাত জোড়া দিয়ে তাকে ধরে আছে। আদোয়া সায়হানের কপালে পুনরায় আদর স্পর্শ এঁকে বলে, ও কবে আসলো? বাবা আসছেন? আসেননি। আদোয়া চরম অবাকত্ব নিয়ে বলে, তাহলে তাকে কিভাবে? আমি নিয়ে আসছি, আমার সাথে এসেছে। আদোয়া খানিক মন খারাপ হলো, হয়তো মা বাবা না আসায়। তবুও ভীষণ আশ্চর্য নিয়ে বলল, ভাই আসলো আপনার সাথে? দুনিয়াই তো মাত্র দেখেছে, অপরিচিত কারোর সাথে মেশে না। আসতে চাইনি, পরে যখন বললাম আদু পাখি যেখানে আছে সেখানে নিয়ে যাব, তখন রাজি হয়ে গেল। আদোয়া হাসলো। আরাম সন্তুষ্টি খুঁজে পেলেন তার হাসিতে। পকেটে হাত গুজে পাশাপাশি হাঁটছেন আরাম। সকালের সুরভিত রৌদ্রের ঝলকানিতে আদোয়া আর চোখে দেখছে ওর স্বপ্নের পুরুষকে। আগে স্বপ্নের ছিল, এখন বাস্তবের। দাড়িতে যে কাউকে এত মায়া লাগতে পারে আরামকে দেখার আগে তা জানাই ছিল না আদোয়ার। উনি ওনার কথা চলতি রেখে বললেন, একটা কথা ইনফর্ম করে রাখি, আপনার আগের লাইফ কেমন ছিল আমি জানি না, জানতে চাইও না। আগের সব ভুলের জন্য মন থেকে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু এখনকার লাইফ পুরোপুরি সুন্নাহে ভরপুর হতে হবে, ইসলামিক হতে হবে। প্রতি ছোট বিষয়গুলো মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। আপনি ভুল করলে আমি বুঝিয়ে দেব, শিখিয়ে দেব, কিন্তু তারপরও ইচ্ছা অনুযায়ী কোনো হারামে থাকা যাবে না। আমি বলছি না যে পুরোপুরি আল্লাহর প্রতিটা বিধান হারাম হালাল মানা সম্ভব। মানুষ মাত্রই ভুল, ভুল সবারই হয়, কিন্তু ভুল যেন ভুল করেই হয়। ইচ্ছে করে এমন কিছু করবেন না যাতে গুনাহ লেখা হয়। ভুলের মাত্রা কমিয়ে আনতে হবে। কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা যাবে না। ভার্চুয়ালি শপিং করবেন, খুব বেশি প্রয়োজন হলে বাইরে নিয়ে যাব, আমার সাথে যাবেন, আমার সামনেই প্রয়োজন সারবেন, আমার সাথেই ফিরবেন। তবু আমি চাই না এই ফিতনার যুগে আমার ব্যক্তিগত ফুলগুলোকে কেউ দেখুক। এই বিষয়ে আমি খুব জেলাস। দিন পালন করতে আপনি আমার পরিবারের সবাইকে বন্ধুর মতো পাবেন। কারো কোনো দোষ ত্রুটিতে লুকিয়ে গীবত না করে সুন্দর করে তাকে বুঝিয়ে বলবেন। অগোচরে কখনো যেন কোনো মন্তব্য করতে না শুনি। গীবত আমি সবচাইতে বেশি ঘৃণা করি। আর মিথ্যা। ফোনে কোনো হারাম মেটারিয়াল থাকা যাবে না। আপনার আত্মীয়, আমার পরিবারের নম্বর ছাড়া কারো নম্বর রাখার দরকার নেই। সময় কাটাতে হলে পরিবারের সাথে কাটাবেন। আপনার বাসায় বেড়াতে যাবেন, দিনই শিক্ষা নেবেন, ইসলামিক বই পড়বেন, কিন্তু ইসলামিক বিষয়ে জানতে হলেও ফোন নেওয়ার প্রয়োজন নেই, কারণ এর দ্বারা যে কোনোভাবে গুনাহ হয়। কোনো ছবি, কারোর ছবি ফোনে রাখা যাবে না। কোনো প্রাণী, মানুষের ছবি তোলা যাবে না। কারো প্রতি কোনো অভিযোগ থাকলে মোটেই কষ্ট দিয়ে কথা বলা যাবে না। নিজেদের মধ্যে সুন্দর মতো মিটিয়ে নেবেন। আর লাস্ট একটা কথা, আমি সবাইকে সমান রকমের পছন্দ করি। তিনজনেরই প্রশংসা করা, তিনজনকেই সময় দেয়া আমার জন্য বৈধ। সো এই বিষয়গুলো নিয়ে কখনো জেলাস ফিল করবেন না। বোনের মতো থাকবেন, ওকে? আচ্ছা। আরাম লম্বা একটা শ্বাস নিয়ে থামলেন, বললেন, আমারও যদি ভুল হয় ধরিয়ে নেবেন। দায়িত্বে যদি হেরফের হয় শাস্তি দেবেন। হ্যাঁ। এ প্রস্তাব যেন আদোয়ার ভীষণ পছন্দ হলো। উৎফুল্ল হয়ে বলল, ওকে শাস্তি দেব। আরাম সরু চোখে তাকালে আদোয়া ভাবুক হয়ে বলে, স্ত্রীকে ভালোবাসাও তো দায়িত্ব, তাই না? ভালোবাসা কম হলে দায়িত্বের ত্রুটি হয়, আর দায়িত্বের ত্রুটি হলে শাস্তি পেতে হয়, তাই না? আরাম চুপ রইলেন। নিজে চালে নিজেই যেন ফেঁসে গেলেন। এখন সে প্রতি সেকেন্ডের ভালোবাসার পরিমাণ গুনে গুনে রাখবে। হাঁটতে হাঁটতে আরামের হঠাৎ চোখ পড়ল পুকুরের দিকটায়। কাউকে দেখে আদোয়ার হাত খপ করে ধরলেন তিনি।
কাম ফার্স্ট বলে ওকে টেনে টেনে বাড়ির ভিতরে নিয়ে যেতে চাইলেন। আদোয়া আহম্মক বনে গেল। জিজ্ঞেস করতে লাগলো বারবার, কি হয়েছে? এমন তাড়াহুড়ো করছেন কেন? একেবারে বাড়ির ভেতরে সে হাত ছাড়লেন তিনি। শাসনের সুরে বললেন, বারবার বলেছিলাম আবায়া পরে বাইরে আসতে, ওখানটায় পুরুষ ছিল কয়েকজন। আদোয়া জোর খাটিয়ে বলল, বাড়িতে কাজ করা মেয়েদের সামনে আমি অনেকবার গিয়েছি, অনেকবার। বললাম না আগের কিছু আমি জানি না, ফ্যাক্ট হচ্ছে প্রেজেন্ট। আদোয়া মুখ বাঁকা করে রইল অন্যদিকে। আরাম ওর ফুলানো গালে ঠুনকো মারতে চমকে ওঠে। তিনি হেসে উঠলেন। আদোয়া মুগ্ধ চোখে দেখল। তিনি ঠোঁটে হাসি রেখেই বললেন, রাগ করলে এত মায়া লাগে কেন? আদোয়া লজ্জা পেয়ে গেল। একটা প্রশ্ন করি? হুম। আদোয়া একটু ইতস্তত হয়ে বলল, ছোট আপু কি অসুস্থ? আই মিন, তাকে তো সুস্থ দেখলাম, কিন্তু আপনি কিচেনে যাওয়ার রাগ দেখালেন কেন ওই দিন? সুস্থ, বাট ওনার ভেতরটায় আরেকটা প্রাণ আছে। আমি চাই না ওনার এবং তার কোনো ক্ষতি হোক। গ্যাসের ধোঁয়া ক্ষতিকর, পেঁয়াজ রসুনের স্মেলে অ্যালার্জি, আবার বেশি গরম বেশি ঠান্ডা থেকে কফ হয়ে যায়, তাই মানা করি। কিন্তু আমাকে ফাঁকি দিয়ে ঠিকই কিচেনে যান। আদোয়া চুপসে গেল, নীরব হয়ে গেল। কেন জানি সুন্দর মুহূর্তটুকু আর সুন্দর লাগলো না। সব সৌন্দর্য আয়োজন খামাখা মনে হলো। বুকের ভেতরটায় ভারী এক যন্ত্রণা অনুভব করলো। ঘুমের ভান ধরে বলল, চলুন নিচে যাই, খুব ঘুম পেয়েছে। আচ্ছা চলুন। ফিরে এসে দেখলেন নাস্তা রেডি। শেষ রাতে ঘুম ভেঙে গেল। সায়হান কান্না শুরু করে বাড়ি যাওয়ার জন্য। কোনো মতে সামলে নামাজ পড়ে আরাম তাকে ফিরতি বাড়ি দিয়ে আসতে বাধ্য হয়েছেন। নাস্তার টেবিলে উমায়েরকে দেখলেন না। ঘরে যেতে দেখলেন সে ঘুমাচ্ছে। আরাম পাশে বসে এলো চুলগুলো হাত বুলিয়ে দিতেই খানিকটা ভয় পেয়ে যায়। আরামকে দেখে স্বস্তির শ্বাস ফেলে পুনরায় ঘুমাতে গেলেই তিনি জিজ্ঞেস করলেন, নাস্তা করবেন না? কি খাবো? ঝাল ছাড়া সবজি, স্যালাড, ব্রেডস, মিল্ক, ফ্রুটস। হাফসা আবারও চোখ বন্ধ করে নিল। খাবারগুলোর নাম শুনে উটকা আসছে তার। উঠে বসে পড়ল তৎক্ষণাৎ। আরাম তাকে অস্বাভাবিক দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? অস্বস্তি লাগছে? হাফসা বমিটিং ফিল বোঝাতেই তিনি দ্রুত ওয়াশরুম থেকে ফিরে আসেন বালতি নিয়ে। ধরে বসাতেই পেটের সব কিছু বেরিয়ে আসে। কিছু সময় নিয়ে ফ্রেশ হতে দেখলেন। সে একেবারে দুর্বল। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি খাবেন? কি খেতে ইচ্ছে করছে আপনার আমাকে বলুন, আর কিছু নাম মুখে আনবেন না। হাফসা খানিক সময় ভেবে বলে, ঝাল ঝাল আর টক মিক্সড কিছু খেতে ইচ্ছে করছে আমার। খালি পেটে দুটোই কত ক্ষতিকর বুঝতে পারছেন? তাহলে আর কিছু ইচ্ছে করছে না। আরাম অসহায় দৃষ্টি নিক্ষেপ করলেন। হাফসা হেসে ফেলল, বলল, থাক, খাবো না, আপনি নাস্তা করে নিন। আরাম চলে গেলেন। ইউটিউব থেকে রেসিপি সিলেক্ট করে আম্মুকে এনে রান্না করলেন। তিনি বুঝিয়ে বললেন কতটুকু কি পরিমাণ হবে। হালকা ঝাল দিয়ে সব রকমের সবজি দিয়ে একটা রেসিপি তৈরি করলেন। রোমে এসে বললেন, এটাতে ঝাল আছে, এটা কষ্ট করে খেয়ে নিন, তারপর যা মন চায় খাবেন। খাবার মুখে দিতে বুঝলো এর চেয়ে সাধারণ কিছু হতে পারে না। হাফসা চুপচাপ কোনো মতে গিলল, কারণ তিনি বানিয়ে এনেছেন। আরাম খাইয়ে দিলেন। হাফসা জিজ্ঞেস করল, আপনি ব্রেকফাস্ট করেছেন? আপনাকে খাইয়ে দিয়ে করব। এর মধ্যে ঝাল চেক করতে হাফসার অজান্তেই অল্প মুখে নিয়ে দ্রুত ওয়াশরুমে ফেলে আসলেন। অবাক হয়ে বললেন, এত স্বাধীন জিনিস গিললেন কিভাবে? হাফসা চুপ থাকা দেখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি বানিয়েছি বলে এত খারাপ স্বাদের জিনিস চুপচাপ খেয়ে নিতে হবে? বললেই হতো খারাপ হয়েছে, আমি তো জোর করতাম না। ইটস ওকে, পেটের ভেতর তো চলে গিয়েছে, গোডাউন তো ভরে গেছে, এবার ঘুমোই। আরাম চোখ মুখে উষ্ণ স্পর্শ দিয়ে লাইট অফ করে চলে গেলেন। রাত। মায়মুনার রুমে যেতে শুনলেন সে রাগ দেখিয়ে কারোর সাথে কথা বলছে। না চাইতেও আরামের কানে কিছু কথা ভেসে আসে। এত ঝামেলা কেন করবে তোমরা? আমি কি ভালো নেই? আমি সুখে আছি, বুঝেছ? শাহ আমার যথেষ্ট কেয়ার করেন। আমি কখনো ওনাকে ছেড়ে আসতে পারবো না। দরজায় আরামকে দেখে মায়মুনা ফোন কেটে দেয়। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে, কখন এলেন? আরাম এগিয়ে এসে বললেন, একজনকে আনতে আরেকজনের চলে যেতে হবে? আমি তো সবাইকে নিয়ে সুখে থাকতে চাই মাইমুনা। আমিও চাই শাহ, তারা কেন বোঝে না?
তারা যদি আপনাকে বাধ্য করে তবু আমি যেতে দিব না আপনাকে। আপনি যাবেন না বলুন? ব্যাপারটা কোর্ট পর্যন্ত নিয়ে যাচ্ছে আপনার ফ্যামিলি। আদোয়া শুনলে কষ্ট পাবেন, ফ্যামিলিতে ঝামেলা হবে। কেন এসব হচ্ছে? আমি জানি না, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমার ফ্যামিলিকে নিয়ে আমি মেনে নিব। শুধু আপনি জবানবন্দি দেবেন আপনি আমার সাথে থাকতে চান, এতটুকুই এনাফ। কখনো মত বদলাবেন না হানি। আমি আপনাকে কখনো হারাতে চাই না। আরামের কণ্ঠে ভয়, অসহায়ত্ব, আকুতি। মাইমুনা আশ্বস্ত করে বলল, আপনাকে না দেখে আমার কোনো ভোর না হোক, কোনো সন্ধ্যা না নামুক, কোর্টে বলবো আপনি আমার অক্সিজেন। আরাম আশ্বস্ত হলেন, জড়িয়ে কপালে চুমু খেয়ে বললেন, ব্যাপারটা গোপন রাখবেন, মায়ের থেকেও। উমায়ের আদোয়ার থেকে তো অবশ্যই। আচ্ছা, আমার ফ্যামিলির এতটুকু সম্মানের চিন্তা করার জন্য ধন্যবাদ। চলুন ছাদে যাই। ঠান্ডা লাগছে। লাগবে না, বুকের ভেতর ঢুকিয়ে তালা মেরে দিব। মাইমুনা হাসল, প্রশান্তির হাসি। এই মানুষটাকে ছাড়া সে কি থাকতে পারবে? অথচ সম্পর্কটা এখন অনিশ্চিত পথে। একদিকে তার মায়ের শর্ত, অন্যদিকে আরামের ভালোবাসা। ফিরতে লেট হওয়ায় আরাম তখন একাই ডিনার করছিল। খাবার মুখে নিতেই চুপ থাকলেন কিছুক্ষণ। ওনার মুখের রিয়াকশন বদলে গেল। আম্মু আর হাফসা মুখ টিপে হাসছিল সোফায় বসে। আরাম আম্মুকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, শুনছি। সার্ভেন্ট কেন? আরাম চুপ হয়ে খেতে লাগলেন। আর কোনো উত্তর দিচ্ছেন না দেখে আম্মু জিজ্ঞেস করলেন, কেন জিজ্ঞাসা করলে? আরাম আম্মুর প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই প্রশ্ন করে বসলেন, কে রান্না করেছে? এখন থেকে কি তারাই রান্না করবে? হ্যাঁ। শেফ চেঞ্জ করুন, আমার ভালো লাগছে না। কোনো আইটেমই ভালো লাগছে না। না, পরিমাণে কম পড়েছে, নয়তো বেশি। তুমি না বলো আমাদের কিচেনে না যেতে, তাহলে সার্ভেন্টের রান্না এখন কেন ভালো লাগছে না? আরাম মুখ পাংশুটে করে বললেন, একটু ঠিকঠাক করে রান্না করলেই তো হয়। হাফসাকে দেখলেন ওনার দিকে তাকিয়ে হাসছে আর জুস খাচ্ছে। আরাম মায়ের অজ্ঞাতে তাকে চোখ মারতে খালি মুখেই বিষম খায়। আরাম ব্যস্ত হয়ে উঠে এলেন। আম্মু মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, জুস তো খাচ্ছিলে না, এখন খালি মুখে বিষম খেয়ে গেলে কিভাবে? হাফসা আর চোখে আরামের দিকে তাকালো। উনি অপরাধী দৃষ্টিতে তাকিয়ে আছেন। স্বাভাবিক হয়ে বলল, কিছু না, এমনি হঠাৎ। বুঝতে পেরেছি, সামলে খাও। পানি এগিয়ে দিয়ে আরাম পুনরায় ড্রয়িংয়ে ফিরে গেলেন। আর একটাবারও তাকালেন না পর্যন্ত। সামান্য একটু দুষ্টুমি করা এই অবস্থা। আজ উমায়েরকে নিয়ে হসপিটালে যাবার কথা। সকালের টাইম বদলি হয়ে রাতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। হাফসাকে নিয়ে হসপিটাল থেকে ফিরতে রাত হলো বেশ। আরামের চোখে মুখে চিন্তা আর অস্থিরতা। হাফসার শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি, পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হবার আশঙ্কা আছে বলে ডক্টর জানালেন আরামের। শিরায় শিরায় কাঁপুনি উঠে গেল। অসহায় দৃষ্টিতে পিছন ফিরে তাকাতেই দেখলেন সিটের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে হাফসা। দরজা খুলে এগিয়ে এসে চোখ মুখে অজস্র চুমু দিলেন। কোলে নিয়ে বের হওয়ার সময় অনুভব করলেন তার শরীরের মাত্রাতিরিক্ত গরম। দরজা খুলে দিল আদোয়া। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপুর? ঘুমিয়ে গিয়েছেন? হাফসাকে রুমে রেখে নিচে আসলেন। খাবার প্লেটে নিয়ে রুমে যেতে দেখলেন আদোয়া দরজার সামনে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। সে হয়তো এত রাত অবধি অপেক্ষা করছে, আজকে তার সাথে থাকার কথা। প্লেট টেবিলে রেখে রুমে এসে বললেন, ঘুমিয়ে পড়ুন আজ। আই এম সরি, উমায়ের সাথে থাকছি। আচ্ছা। খেয়েছেন? হুম। তাকে ঘুমাতে দিয়ে রুমে এলেন। টেনশন সরছেই না। যার কাছে ঠাঁই নিলে সব হতাশা ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়, তাকে নিয়ে যখন এত চিন্তা। হিজাবের পিনটা ঢিলে করে নিকাব খুলে নিলেন। গালে হাত রেখে আলতো স্বরে ডাকলেন, উমায়ের, শুনছেন? কয়েকবার ডাকলেও সে জবাব দিল না। কোনো প্রয়োজনে ড্রয়িং রুমে আসতেই দেখলেন আদোয়ার রুমের লাইট জ্বলছে। তড়িৎ চোখ গেল ঘড়িটায়, 1টা বাজতে চলল। পিছু ফিরে হাফসাকে এক পলক দেখে ওর রুমের দিকে এগোলেন। আদোয়া সোফার এক কোণায় ঘাপটি মেরে বসে এক হাতে চাবি ঘোরাচ্ছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে আম্মু আর আরামের অ্যালবামটা দেখছে।
আরাম পারমিশন না নিয়ে ঢুকে পড়লেন। তাকে শূন্যে তুলে বিছানায় নিলেন। ঘুমাতে দিয়ে কোমল হাত জোড়া নিজের হাতে আবদ্ধ করে বললেন,